মানে আমি একটা ছবির প্রমোশনে কিছু জামা কাপড় পরছিলাম, যেগুলো সবই ঢাকা ঢাকা সব জামা কাপড়। তো আমাকে শুনতে হয়েছে যে তুই এত ঢাকা জামা কাপড় পরিস না। সে খুব একটা হিংসে পোষণ করলো আমাকে নিয়ে, যে অনেক মানুষ আমি এটার শোধ তুলবো। এবার তুমি তোমার এটা মনে হচ্ছে তুমি এক্ষুনি লোকটাকে এটা বলে দিতে পারো না। মানুষের নেচারের মধ্যে একটা আছে যে সব দিকে ঘুরে 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 ঘুরে। সময়ের সঙ্গে টেকনোলজির সঙ্গে আমাদের জীবন নাকি বদলেছে আমাদের বলার ভাষা, কিন্তু আদৌ আমাদের মনের আবেগগুলো কি বদলেছে, না সেগুলো আদি এবং অকৃত্রিম থেকে গেছে? তারই উত্তর দেবে অথই, এবং সেই নিয়ে আজকে আড্ডায় অথইয়ের কোর টিম আছে। কতখানি হেকটিক চলছে তোমাদের স্কেডিউল? এখন শুটিং এর থেকে বেশি নয়, পরপর ইন্টারভিউ দেখবে। বেশ, তোমার? হ্যাঁ, একই প্রশ্ন বিভিন্ন রকম ভাবে দিতে হচ্ছে। তো একটা জিনিস জিজ্ঞেস করছি প্রথম অন্যতা, এবং তোমরা যদি বলো, সেটা হলো যারা ইতিমধ্যে নাটকটা দেখে নিয়েছেন তারা যখন সিনেমাটা দেখতে যাবেন তারা বাড়তি কোন কোন জিনিসগুলো পাবে বলে তোমরা মনে করছো, এবং যারা যারা এই প্রথমবারের জন্য সিনেমাটা দেখবে তারা কি আরো একবার নাটকটা দেখতে চাইবে এই সিনেমাটা দেখার পরে? আমার মনে হয় বাড়তি তো মানে একটা মাধ্যম থেকে অন্য মাধ্যমে যে মুহূর্তে একটা ডিপারচার হচ্ছে তখন সেটাই তো বাড়তি। যারা থিয়েটারটা দেখেছে থিয়েটারের মতো, কিন্তু ছবি তো সম্পূর্ণ একটা নতুন ল্যাঙ্গুয়েজ, একটা নতুন মাধ্যম, সেখানে অনেক কিছু আরো এক্সপ্লোর করা হয়েছে। এবার বাড়তি কি দেবো সেইটা আগ বাড়িয়ে না বলাই ভালো। আমার মনে হয় যারা থিয়েটারটা দেখেছেন, অধিকাংশ মানুষ যারা অথৈকে ভালোবেসেছেন, তারা শতপ্রণোদিত হয়ে আসবেন ছবিটা দেখতে, এই বিশ্বাস আমার আছে। তুই কে অথৈ? চিরটাকল হেরে এসেছিস তোরা। দুটো আলাদা মাধ্যম। থিয়েটার যারা দেখেছেন, এত ভালোবাসা দিয়েছেন অথৈকে এত বছর ধরে, সিনেমা তো আলাদা কথা বলবে আর কি। সিনেমার অত বড় একটা পর্দায় তো আলাদা একটা ম্যাজিক হয়, তো সেই ম্যাজিকটা দেখাই, সেই ম্যাজিকটাই তো আসল। সিনেমার যে ম্যাজিকটা হয় সেটাই দেখার জন্য আসবেন। ওইটাই মানে চেনা সংলাপ, কিন্তু একটা দৃশ্যও চেনা নয়। নাটকের দৃশ্য, যারা অনেকবার নাটকটি দেখেছেন তাদের তো সংলাপের সঙ্গে সঙ্গে একটা করে দৃশ্য, একটা করে ইমেজও মাথায় বসে আছে। সিনেমার মানে থিয়েটারের ইমেজের সঙ্গে সেই ইমেজগুলোর কোনো মিল, সেইটা তো একটা পুরো সম্পূর্ণ নতুন অভিজ্ঞতা হতে চলেছে বলে আমি বিশ্বাস করি। আমি যদি নিজে দর্শক হিসেবে ভাবি, উইলিয়াম শেক্সপিয়ার যেই সময় নাটকটা লিখেছিলেন সেই সময় থেকে আজকে দাঁড়িয়ে সোশ্যাল পলিটিক্যাল সিনারিওর মধ্যে কি চেঞ্জেস এসেছে, বা কি চেঞ্জেসগুলো দেখো তোমরা? আপাত দৃষ্টিতে তো এসেইছে। মোবাইল ফোন নামক, অ্যান্ড্রয়েড ফোন নামক একটা বিপ্লব পৃথিবী বুকে ঘটে গেছে। হ্যাঁ, অনেক অসংখ্য বহিরঙ্গের চেঞ্জ, অসংখ্য। হ্যাঁ, সেটা ইটকাট, বালি, সিমেন্ট, কংক্রিট থেকে শুরু করে পোশাক আশাক, ভাষা, অনেক কিছু বদলে গেছে। স্বভাবগত অনেক পরিবর্তন হয়েছে, কিন্তু তারও ভেতরে যেটা থাকে আর কি, যেটাকে আমরা আমাদের প্রবৃত্তি বলি, হ্যাঁ, সেইগুলোর বোধহয় একটা মানে একটা ফিরে ফিরে আসা আছে। Come on, let's go inside. শহরের মোতাখানায় পোস্টার পড়ো না, যৌন সমস্যা, অর্শ, ফিসচুলা। এ হচ্ছে ভিনসুরার পোস্টার ফেস, অথৈ কুমারলতা। চুপ! শেক্সপিয়ার চিরকালীন, এইটা আমি আলাদা করে বলার মানে কেউ নই, সারা পৃথিবীর ক্রিটিকরাই সেটা বলে গেছেন। যতদিন সভ্যতা থাকবে, অসভ্যতা থাকলেও থেকে যাবে না। আমার মনে হয় যে যত মানুষ অসভ্য হচ্ছে ভিতরে, আরো তো অসভ্য হচ্ছে মানুষ প্রতিদিন একটু একটু করে, ততদিন মানে তত আরো শেক্সপিয়ার জেগে 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 উঠছে আর কি। এই যে কথাটা বললে, মানে তোমার এই প্রসঙ্গটাই আসবো, কিন্তু এই যে ঈর্ষা, লোভ, ভালোবাসা, ঘেন্না, এই প্রত্যেকটা আবেগ তো ধরো আদি এবং অকৃত্রিম, কিন্তু সেটার বহিঃপ্রকাশের ভাষাটাও কি সময়ের সঙ্গে বদলেছে দেখেছো, না সেগুলো একই থেকে গেছে? মানে কিভাবে দেখো? ওই যে সোশ্যাল মিডিয়া ট্রোলিং এসছে। আগে মানুষ কথা কি যেভাবে বলতেন, যেভাবে ঈর্ষা প্রকাশ করতেন, তার ওই সবকিছু একই রকম আছে, কিন্তু মাধ্যমগুলো আলাদা আলাদা হয়ে গেছে, বহিঃপ্রকাশগুলো আলাদা রকম ভাবে ঘটে। এখন একটা টুক করে একটা মেসেজে লিখে দেওয়া, একটা কোনো কিছু লিখে বলে দেওয়া, বা একটা কিছু, সবটাই খুব সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক আর কি, সবটা হয়ে গেছে। ব্যক্তি মানুষকে যখন তোমরা সামনে থেকে দেখো, সেক্ষেত্রেও কি ভাষা চেঞ্জ হয়েছে? না, হয়েছে, নিশ্চিত হয়েছে। মানে
ঈর্ষা হিংসার থেকেও রাগ আমি দেখেছি, যে এটা ঠিক রাগ বলবো না, এটা অসূয়া বলবো, এটা বাজে ধরনের রাগ প্রতিদিন। এইটার একটা বড়সড় মেজর একটা বদল ঘটেছে। ভায়োলেন্সের সেলিব্রেশন দেখতে দেখতে হচ্ছে কিনা আমি জানি না, কিন্তু রাস্তাঘাটে সব জায়গায় মানুষ মানুষের উপর রক্তকরণতে রবীন্দ্রনাথ লিখেছিলেন, এখানে সবাই যেন কিরম রেগে আছে, না হলে ভয় পাচ্ছে। এই দুটোই আমার মনে হয় এখন খুব বেশি হচ্ছে, যে অকারণে মানুষ খুব রেগে যাচ্ছে, যে পাশ দিয়ে একটা গাড়ি ওভারটেক করে গেলে তাকে কিস্তি করে দিচ্ছে, যেমন সোশ্যাল মিডিয়া ট্রোলিং হচ্ছে। মানে দেশ আর ঘৃণা প্রকাশটা একটা উদযাপনের জায়গায় চলে গেছে। আমার মনে হয় এইটা একটা মেজর আমাদের বেড়ে ওঠা থেকে একটা, আমার বলবো লাস্ট 10-12 বছরে এইটা একটা মেজর বদল হয়েছে। এছাড়া কোর মানে অসভ্যতা বা সভ্যতার কোর যেটা বলি আমরা, সেটা 1603-এও যা ছিল এখনো তাই আছে। এক মুহূর্তে মুখ, আরেক মুহূর্তে সত্য না। আমি জানি না, আমি ঠিক বুঝতে পারি না, আমি একটু কনফিউশনে থাকি। সেটা হচ্ছে যে আমি সবসময় ভাবার চেষ্টা করি, একটা তো আছে যে এর থেকে অনেক বেশি হিংস্র একটা সময় পৃথিবী দেখেছে, রিপিটেটিভলি দেখেছি। যখন হ্যাঁ আমি যখন গুম খুন, গুপ্ত হত্যা, হ্যাঁ মানে অনেক বেশি খুন হতো, একটা এরকম মানব সমাজ ছিল যে মানুষকে হত্যা করা হতো অনেক বেশি। সে সরকারি শাস্তির পদ্ধতিও সেটা ছিল, আবার প্রতিশোধ স্পৃহা চরিতার্থ করার ভাষাও সেটা ছিল। তারপরে আস্তে আস্তে সভ্যতা, জুডিশিয়ারি, হ্যান্ড, ল, প্রশাসন সবকিছু হয়েছে। আমি শুধু ভাবার চেষ্টা করি যে ওই উত্তরটা, যে ধরো আমার যে শৈশব বা কৈশোর, খেলতাম, একটা কেউ বন্ধু আমার উপর রেগে গেল, হ্যাঁ, এবার ধরে নেওয়া হলো যে সে খুব একটা হিংসে পোষণ করলো আমাকে নিয়ে, যে অনেক মানুষ আমি এটার শোধ তুলবো। এবার সেটা সে আর কোনোভাবে প্র্যাকটিস করবে কিভাবে? হয়তো সেটা সে প্র্যাকটিস করতে পারতো না বলে একটা সময় সেটা মলিন হয়ে চলে যেত। আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া এলো বলে মানুষের এই অবস্থাটা হলো কিনা, নাকি মানুষ এরকমই ছিল, সোশ্যাল মিডিয়া এসে এই দিকটাকে এক্সপোজ। আমার দ্বিতীয়টা মনে হয় মানুষ হয়তো এরকম ছিল, প্র্যাকটিস। মানে ওই এটা খুব বড় কথা আছে একজন সমাজতাত্ত্বিককে, যে তুমি চুরি করার পরিসর দেবে না সমাজে, তাহলে চোর কমে যাবে। অপরাধীকে অপরাধ করতে দেবে না, তাহলে অপরাধ প্রবণতা কমে যাবে। ওপেনলি মিশতে দেওয়া ছেলে মেয়েদের, রেপ কমে যাবে। আমি সুইডেনের কথা বলছি, ওপেন সেক্স, সেখানে রেপ কম, ক্রাইম কম। বলছি এই যে অপরাধ প্রবণতাটা বেড়ে যাচ্ছে, কারণ মানুষের প্র্যাকটিস করা, যেটা বললো সেকেন্ড পয়েন্টটা, যে মানুষের প্র্যাকটিস করার জায়গা বেড়ে যাচ্ছে, যে রাগ প্রকাশ করে দেওয়া যায়। সোশ্যাল মিডিয়ায় একজন মানুষকে নিয়ে বলে দেওয়া যায়। আমি আগে ইন্টারভিউ বলছিলাম, আমার তো ভয় লাগে কখনো কখনো মানুষ হয়তো গিয়ে বসে আছে, রেগে গেছে, গিয়ে খট করে কামড়ে দেবে। মানে যেগুলো আড়ালে করতে হতো সেটা সামনেই করে ফেলবে হয়তো, কারণ এই প্র্যাকটিসের স্কোপটা একটা জায়গায় নিয়ে যাবে। হ্যাঁ, মানুষ এটা চর্চা করছে, একটা মজা থেকে হয়তো শুরু করেছে, খারাপ কথা বলতে বেশ মজা লাগছে না, সে হয়তো ভেতরে ভেতরে একটা ভাবনার চেষ্টা করছে যে আমি তো এরকম নই, মানে আমি তো অত খারাপ মানুষ নই, মজা করলাম, দিই না কিস্তি, কি আর অত ব্যাপার কি আছে। কিন্তু হয় না, মানে খানিকটা নেশার মতো, খানিকটা মানে কনজিউমিং ড্রাগের মতো, একটা খাই কি হবে। আরে আরে লাস্ট 1 মাস আগে খেয়েছিলাম, একবার খেলে কি এমন অসুবিধা হবে, রোজ তো খাচ্ছি না। এই করতে 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 দেখা যাচ্ছে যে কতদিন খাইনি, সেই কাল রাতে শেষ খেয়েছিলাম। সময় আছে বলে, সময় আছে বলে মানুষের হাতে, না কাজ তো সময় তো চিরকালই আছে, যে কাজের মানুষ কি এটা করতে পারে, করো তো দেখি সকলেই, কাজের মানুষরাও না। কারণ সমস্যাটা কিন্তু শুধুমাত্র, হ্যাঁ ভারতবর্ষের সর্বাধিক, কিন্তু শুধুমাত্র ভারতবর্ষের নয়, মানে আমেরিকাতেও সোশ্যাল মিডিয়া ট্রোলিং আছে। হ্যাঁ, ট্রোলিং তো সব জায়গাতেই আছে। আমি বলছি ইমিডিয়েট রিয়াকশনটা কি বেড়ে গেছে, যে আগে আগে যেহেতু সোশ্যাল মিডিয়া ছিল না, আমরা কারোর উপর রাগটা প্রকাশ করার আগে হয়তো ভাবতাম বা কিভাবে এক্সিকিউট করব, মানে ওই ওটা সেটা একটা হয়তো ভাবনা ছিল, কিন্তু এখন সবাই যা খুশি, মানে আমার চোখের সামনে সবাই অ্যাভেলেবেল, সবাই। আমি সবার কথা বলতে পারবো না, আমি আমার নিজের কথা বলতে পারি। আমার যদি কোনো মানুষের উপর রাগ হয়, তো তোর উপর আমার প্রচন্ড রাগ হলো কোনো একটা কারণে, তুই আমাকে ইন্টারভিউতে একটা খুব বাজে প্রশ্ন করলি,
কিন্তু আমার আবার 4টে ভালো ইন্টারভিউ দেওয়ার পর দিনের শেষে গিয়ে সেই রাগটা আবার তোর উপর কমে যায়, কারণ তারপরে আমার কিছু একটা ভালো ঘটলো জীবনে, তো আমার রাগ সেইভাবে চ্যানেলাইজ হয়ে যায়। তুমি বলে উঠে তুমি হিংসা আর একটা জিনিস আমরা ছোটবেলায় আমি শিখেছিলাম ছোটবেলায়, যে রেস্ট্রেন করতে শেখো। তোমার এই মুহূর্তে যেটাকে আমরা হঠকারিতা বলি ভালো বাংলায়, যে রেস্ট্রেন করতে শেখো। রেস্ট্রেন করতে শিখেছো বলেই তুমি মানুষ হয়েছো। তোমার একটা দারুণ জিনিস মনে হলো, তুমি সেটা নিয়ে নিতে পারো না। তোমার একটা মেয়েকে রাস্তায় ভালো লেগেছে, তুমি ফাট করে গিয়ে অচেনা মেয়েকে চুমু খেতে পারো না, বা তোমার আমি এইভাবে বলছি সংযম। তুমি তোমার এটা মনে হচ্ছে, তুমি এক্ষুনি লোকটাকে এটা বলে দিতে পারো না। মানে এগুলো শিখেছি ছোটবেলা থেকে, যে সবার মধ্যে তুমি এমন কোনো অসভ্যের মতো আচরণ করো না। তো এখন তো মানুষ রেস্ট্রেনই করতে পারে না আমার মনে হয়, আর যে এটা মনে হয়েছে লিখে দেবো ফাট করে, এক্ষুনি লিখে দেবো, এটা মনে হয়েছে এক্ষুনি করে দেবো। তার কিছু পজিটিভস নিশ্চয়ই আছে, মানে আমি ডিনাই করছি না সবটা। আর শরীর কথা আমার একটা প্রতিযুক্তি আছে, সেটা হচ্ছে যেটা বলছেন যে রাগ, আমার রাগটা নিয়েও আমার সন্দেহ আছে যে আদৌ কি রাগ ওটা, নাকি ওটা একটা মানে জয় অফ প্লে, মানে একটা খেলার মজা। ওর এক্সপ্রেশনটা হয়তো রাগ হতো, কিন্তু আদৌ তো রাগ হয়নি। মানে রাগও তো একটা খুব এঙ্গেজিং ইমোশন। তুমি আমাকে একটা প্রপারলি যথাযথ অপমান করলেই তুমি রাগ করবে। তুমি যদি ফট করে একটা বেফাস কথা বলো বা কিছু করবো, আমি ভাববো যে বাবা একটু একটু স্লিপ অফ টাং করে ফেললো, বাবা একটু সেন্সিবল হলে ভালো হতো, বা এ বাবা একটু ধরে কথা বললে ভালো হতো। এগুলো মানে কিছু জিনিস হয় বিরক্তি, কিছু জিনিস হয় একটা অস্বস্তি, কিছু জিনিস হয় অসন্তুষ্টি। রাগ ইজ এ বিগ থিং, রেজ ইজ এ বিগ থিং। এবার আমি বহুবার ভেবে দেখেছি যে শুধু আমরা নয়, নানান রকম লোকজন যে নানান রকম কথা বলে, তাদের উত্তরে যে রাগটা তারা দেখতে পায়, সেটা আদৌ রাগ কিনা। যদি তা না হয় তাহলে সর্বনাশ আরো বৃহৎ। যে ওর যে ইমোশন, ও সেটা ব্যক্ত করছে না, ও একটা নকল ইমোশন ব্যক্ত করছে। এখানে রেগে দিতে হবে জোরদার, রেগে নেই, ওর এক্সপ্রেশন বা লেখাটা হচ্ছে রাগ। এদেরকে তাড়িয়ে দেওয়া উচিত, ও মনেই করে না ওদেরকে তাড়িয়ে দেওয়া উচিত, লিখছে। মানে কোনোদিন তাড়িয়ে দেওয়ার যদি জায়গা তৈরি হয়, সে আসবেও না তাড়িয়ে দিতে। রাগের সারা পৃথিবীতে বড় বড় রেভলিউশন হয়ে গেছে। আমাদের বাংলাও দেখেছে 40-45 বছর আগে সমাজ বদলে দেওয়ার মতো। তো ইউথের রাগ থেকেই ওটা হচ্ছে, কমিটেড ইমোশন। কিন্তু হ্যাঁ, ঠিক কথা, যে কমিটেড ইমোশন, সেখান থেকে পৃথিবী বদলে যেতে পারে। এখন একটা বাবল তৈরি হয়, যে বাবলটা এক সপ্তাহ পরে এক্সপ্লোড করে যায়। এটা কি সবটাই বিরক্তি? না, এই খুব মানে সমাজবিদরা বলতে পারবেন কি, ডেফিনেটলি লোকজন রিসার্চ করছেন অনেক। মাঝে মাঝে আমি গুগল খুলে পড়ার চেষ্টা করি যে কি হচ্ছে, কত রকমের অসুখের জন্ম হয়েছে, কত রকমের নতুন নতুন মেন্টাল ডিজিজের জন্ম হয়েছে। কিন্তু মানুষের জানো তো জাতিগতভাবে চিরদিনই একটা ওইটা আছে, ওইদিকে কিন্তু যাবেন না। ঠিক আছে, চলে গেল, চল তো একটু দেখি কি ওদিকে কি আছে। মানে যা বারণ করা হয় সেটা করার প্রতি একটা নিষিদ্ধ জিনিস। কারণ তুমি যদি আবার মানব সভ্যতার গোড়ার হিস্ট্রি দেখো, মানুষ কিন্তু ধরো এই যে আজকে মানুষ জানে এই গাছটার ফল বিষাক্ত, এই গাছটার ফল সুস্বাদু। এটা মানুষ জানলো কিভাবে? বিষাক্ত ফল খেয়ে মৃত্যুবরণ করেই না জেনেছে। মানুষ তো পৃথিবীটাকে চিনেছে এইভাবে। পাহাড়ে রাস্তা কেটে তৈরি করলো কিভাবে, আগুন জ্বালালো কিভাবে, চাকা তৈরি করলো কিভাবে, সবই তো ট্রায়াল এন্ড এরার। ফলে তো মানুষের নেচারের মধ্যে একটা আছে যে সব দিকে ঘুরে 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 ঘুরে, মানে মানুষ না খুব একটা নীতিগত জীব নয়, এটাই বলতে চাইছি। যে কোনটা মজা, কোনটা শিক্ষা দেওয়া, কোনটা ইনসাল্ট আর কোনটা ট্রোল, এটাকে তোমরা কিভাবে ডিফাইন করবে? মানে অনেক কিছুই আমরা এমন কিছু করি কিন্তু মজা করে করেছি, মজা নয়, যাকে নিয়ে হচ্ছে সে বুঝতে পারছে যে তার ভেতরে কি চলছে। আমি তোমাকে এটার বিপদটা বলছি। হোয়াট ইজ আওয়ার জব? আমাদের কাজ হচ্ছে, একটা ডিরেক্টর বললো 50 লেন্স লাগিয়ে ক্যামেরাটা এখানে, আমার কাজ হচ্ছে ওই সংলাপটা, ওই লাইন্সটা ইমোশন ঠিক রেখে 50 লেন্স অনুযায়ী ঠিক করে এক্সপ্রেশনকে দেওয়া, ঠিক জায়গায় চোখের পাতাটা ফেলা, ঠিক টোনালিটিতে ডায়ালগটা ডেলিভার করা। এটা আমাদের কাজ। এটা মোটামুটি ধরে নাও আমরা এক একজন এক এক রকম করে করি। কেউ 50 দিন করে এটা, কেউ 60 দিন করে। আর 300 দিন ধরে আমরা শুধু ভাবতে থাকি কেন এই রাগের পেছনে কি কারণ, সমাজ কোথায় যাবে, এটা কি, বুঝতে পেরেছো? দিস ইজ নট আইডিয়াল অ্যাক্টরস লাইফ। আচ্ছা, এবার 3 ব্যক্তির কাছে, নিজেদের কাছে, তোমাদের কাছে প্রশ্ন, সেটা হলো বিভিন্ন ইমোশনের যেহেতু কথা আছে, সেটাতে হিংসা
মানে কারোর প্রতি যদি ভালোবাসা তৈরি হয় যেমন আমরা বুঝতে পারি ছোট ছোট জিনিস থেকে, হিংসা জন্ম নিলেও কি তোমরা বুঝতে পারো যে মানে বা রিয়েলাইজ করতে পারো? মরালিটির বোধ দিয়ে মাথায় চলে যে ঈর্ষা হয়েছে আমার শরীর ঈর্ষা, যে জামাটা পরেছি ঈর্ষা হয়েছে, আমি ওই জামাটা কিনতে পারবো না, কোনোদিন আমার ঈর্ষা হলো। এবার আমি আমার সামাজিক অবস্থানগত জায়গা থেকে, আমার শিক্ষা থেকে বললাম যে ঠিক আছে, এই জামাটা কেনার সঙ্গতি আমার এখনো হয়নি, আমি ঈর্ষাটা প্রকাশ করবো না, ওর উপর আমার ব্যক্তিগত কোনো রাগ নেই। ঈর্ষা হয়, ঈর্ষা প্রশমনও করতে হয়, নাহলে সভ্য মানুষ হলাম কি করে। কিন্তু অন্যের মত অনুযায়ী কখনো নিজেদের পরিবর্তন করতে হয়েছে? মানে এইভাবে লোকে মানে সেলিব্রিটি হয়ে যাওয়ার পরে একটা ইমেজ মেনটেন করতে হয়েছে কি নিয়ে? অন্যের মত অনুযায়ী নিজেকে মানে আপনাকে এটা করে ভালো লাগছে না, আপনাকে এই ধরনের ক্যারেক্টার আমরা দেখতে চাই না, তোমাদের নিয়ে তো কনস্ট্যান্ট এটা চলতে থাকে, নানা জনের নানা মত, সেটার জন্য কখনো নিজেকে পরিবর্তন করতে হয়েছে? মানে হ্যাঁ, মানে আমি যে প্রোডাকশন হাউসের হয়ে বেশিরভাগ কাজ করি, তাদের সেখানে যারা কাজ করেন, আমাদের এই কাজের সাথে যারা যুক্ত রয়েছেন সেই হাউসের, তারা এরকম বলেছেন আমার পোশাক নিয়ে। মানে আমি একটা ছবির প্রমোশনে কিছু জামা কাপড় পরছিলাম, যেগুলো সবই ঢাকা ঢাকা সব জামা কাপড়, তো আমাকে শুনতে হয়েছে যে তুই এত ঢাকা জামা কাপড় পরিস না। তো ফলে কিছু জিনিস এমন করে থাকবে, তারপর সেটা পড়লাম কি পড়লাম না, মানে হ্যাঁ, আমি তারপর এমন না যে পড়িনি, আমার যেটা ইচ্ছে হচ্ছে, আমার যখন মুড হবে আমি যে জামা কাপড় পরে স্বচ্ছন্দ বোধ করবো সেটাই মোটামুটি পরবো। কিন্তু কিছু কিছু সময় মানে কি শুনবো না, এই ছবির ক্ষেত্রে আমাদের একটা প্যালেট ঠিক করা হয়েছে, ব্ল্যাক, গ্রে, রেড বা হোয়াইট, রেডটা বেশিরভাগ অন্য ক্ষেত্রে, মানে হোয়াইট, ব্ল্যাক, গ্রে, এরকম একটা প্যালেট ঠিক করা হয়েছে। তো আমাকে শুনতে হবে যে দুজন ডিরেক্টর, ক্রিয়েটিভ ডিরেক্টর আছেন, তো এবার সেটা কি, কতটা কি শুনবো, কতটা আমার ছবি, সেটাও তো আমার একটা বোধ। অনির্বাণ দা, অন্যদা তোমরা? না, আমার হিংসা নেই। আর অন্যের মত? অন্যের মত অনুযায়ী ডিপেন্ড করে। আমি এটাতে বিশ্বাস করি যে আমরা যারা পিপলস এন্টারটেইনার, তাদের সত্যি একটা মানুষ আমাদেরকে কিভাবে পছন্দ করেন সেটার প্রতি একটা সম্মান, সেটার প্রতি একটা দায় আমাদের থাকা উচিত, আমি মনে করি সেটা থাকা উচিত। আর এছাড়া শুধু আর্টিস্ট হিসেবে, অ্যাক্টর হিসেবে না, আমরা তো পারিবারিক একজন মানুষ হিসেবেও আমাদের পরিবারের অন্যান্য মানুষেরা যদি চান, আমার মা বাবা যদি চান আমার সন্তান এরকম, বা আমার স্ত্রী যদি চান এরকম, সেটা তো আমাদের একটা পারিবারিক মানুষ হিসেবে দায়িত্ব যে আমার এই বদলটাতে, এইভাবে চলাতে যদি এই মানুষটার ভালো লাগে, তাহলে এগুলোর মধ্যে তো কোনো অস্বাভাবিকতা নেই। আমার মধ্যে কোনোদিন ওরকম রেবেল নেই যে আমি কারো কথা শুনি না, আমি কারো কথা বলি না, ওরকম কোনো রেবেল টেবেল আমার মধ্যে নেই। তবে হ্যাঁ, ডেফিনেটলি একটা তো লিমিটেশন আছে, আমাকে তো আমার নিজের মতো করেও বাঁচতে হবে, আবার অন্যের দিকটা নিয়েও আমি যাদেরকে ভালোবাসি তাদের যাতে আঘাত লাগবেই, কিন্তু যাতে কম লাগে, সেইটা তো একটা প্যারামিটার মেনে চলবে। আচ্ছা, এই যে হিংসা, ঘেন্না, এগুলোর কথা হচ্ছিল, সেখান থেকে একটা প্রশ্ন না করলেই নয়, সেটা হলো আমরা অনেক সময় বলে দিই না যে ধরো দুই বন্ধুর মধ্যে ঝগড়া হয়েছে, যে আজ থেকে এই সমস্ত শত্রুতার ইতি ছাড়া আর কিছু সব আমরা ভাববো না, চল আজ থেকে সব ঠিকঠাক চলবে। আদৌ কি আমরা শত্রুতার ইতি টানতে পারি, বা এইভাবে কি ভালোবাসার ইতি টানা যায়, নাকি রেশ থেকেই যায়? আমি ডেফিনেটলি একজনের সাথে ধরো খুব মরম হয়েছে, তারপরে সে এসে বলল ভাই চল সব ভুলে গিয়ে আবার সেই আগেকার মতো সুন্দর দিন কাটাই চল। আমি বলছি সেটা আমি পারবো যদি আমি তা অন্য মানুষটির মধ্যে থেকে সেই পুরোনো দিনের লিকেজ না দেখতে পাই, এবং সেও হয়তো পারবে যদি আমার মধ্যে থেকে লিকেজ না দেখা যায়। আমি একটা ছোট উদাহরণ দিই, ধরো আমার কারোর সাথে খুব ঝগড়া হলো, তারপরে বনিবনা হয়ে গেল, দিয়ে ধরো আবার একটা ছোট্ট একটা ঝগড়ার মোমেন্ট হলো, তখন যদি সে আমাকে বলে তুই না পাল্টাবি না, ব্যাস তখন এই আবার সেই ইনফিনিটি লুপের মতো জিনিসটা ঘুরে ফিরে আসছে। আমি যেটা বলে দিই আমাকে নিয়ে, তোর উত্তর এখনো শেষই হচ্ছে না। না, তো শেষ আমার, আমি অন্য একটা কথা বলবোই বলে হিংসা টিংসা ঘৃণা টিনা বলছি না, আমার এসব নেই, আমার হিংসা নেই, ঘৃণা নেই, পজিটিভনেস নেই, কিছু নেই। মহাপুরুষ তিনটে জিনিস আছে, বিরাট অভিমান আছে, বিরাট উদাসীনতা আছে, আর এই দুটোর থেকেও বিরাট হতাশা আছে। এই তিনটের উপরে আমি ফাংশন করি। না, আমার তো আছে এগুলো। আমি চেষ্টা করি যাতে আমার হিংসা না হয়, আমি চেষ্টা করি যাতে আমার পজিটিভনেস না হয়, সবগুলোই হয়, আমি ভিতরে ফিল করেছি। যেটা অনির্বাণের সঙ্গে একটা আমার বিশাল মিল, সেটা ওর চেয়েও বেশি আছে বোধহয় আমার, সেটা হতাশা প্রচন্ড আছে। মানে সেটা
হেসে বলছি হয়তো, কিন্তু সেটা অসুস্থ করে মানে সেটার মধ্যে কোনো হতাশ না তোরা? এই ব্যালেন্স করছে। হতাশের মানে এটা ওই মেহরের আনন্দের হতাশা নয়, মানে যে আমি খুব হতাশ এরকম না, কিন্তু সবটা দেখে নিজেকে দেখে সব থেকেই মনে হয় যে কিছুই হচ্ছে না, কিছুই হলো না। আমি গান গাইছি, আমি হাসির সংলাপ বলছি, হাসির সংলাপ লিখছি, প্রচন্ড মজা করে শুটিং করছি। তো এটার প্রোপ্রাইটারশিপটা আমার নিজেরই, আমি এটার সাথে ডিল করছি। আমি সকালবেলা শুটিং এ গিয়ে চলো ভীষণ হতাশ লাগছে এরকম তো বলি না। শহীদ যে সুবিধাটা আছে সেটাও রাগটা নিয়ে হয়, রাগলাম, বাইরে বেরোলাম, একটা দেখলাম কাক উড়ে যাচ্ছে, রাগটা মলিন হয়ে গেল, হতাশা নিশ্চয়ই অন্য। এই কাক হয়ে যাচ্ছে, কিন্তু বৃষ্টি দেখলে ভালো লাগে রে। হ্যাঁ, বেশ, একদম শেষ প্রশ্ন করবো, মানে অথৈ ইউনিভার্সিটির 3 প্রফেসরের কাছে আমার শেষ প্রশ্ন হলো গিয়ে ম্যানিপুলেশন, আমরা কিছু শব্দ যেমন পলিটিক্স, ম্যানিপুলেশন, এই কথাগুলো মোস্ট অফ দ্য টাইম আমরা খুব নেগেটিভ অর্থে ইউজ করি, কিন্তু জীবনের ক্ষেত্রে, কাজের ক্ষেত্রে, ওয়ার্ক পলিটিক্সের কথা আমরা সবাই জানি। সত্যি কি এই মানে ম্যানিপুলেশন বা পলিটিক্স, এই যে কোনো এই দুটো শব্দ কি সত্যি শুধু নেগেটিভ, নাকি জীবনের বিভিন্ন ক্ষেত্রে করতে হয় ফর সার্ভাইভাল? দুটোর কোনোটাই নেগেটিভ শব্দ, নট ম্যানিপুলেশন, নট পলিটিক্স। পলিটিক্স তো নয়ই, মানে কোথায় চলে গেছে আমাদের সোসাইটি, যেটা আমরা পলিটিক্সকে নেগেটিভ ভাবে দেখছি, সেটাই প্রমাণ করে যে কালচার বলে কিচ্ছু অবশিষ্ট নেই সোসাইটিতে। আর তোমাদের কাছে আরেকটাই প্রশ্ন, সেটা হলো আবেগ। তোমাদের একটা ইন্টারভিউতে দেখছিলাম অনির্বাণদা বলেছে যে আমার ঈর্ষাও নেই, ভালোবাসাও কম। এটা আমি খুব একটা বিশ্বাস করি না। বলেছে কি বলেছে? বলেছে যে আমার ঈর্ষাও কম, ভালোবাসাও কম। ভালোবাসাও কম বলেছে, ঈর্ষাও কম। বলতে আর কি লাগে, কথা লাগে শুধু। বলছে অন্যদিকে নিয়ে যাচ্ছে। না আমি বলো বলো না কি, না আমি কিছু বলিনি। না, আমি একটাই জিনিস জিজ্ঞেস করবো যে সময়ের সঙ্গে সঙ্গে যত জীবনে তোমাদের অভিজ্ঞতা ঝুলি ভরিয়েছে, সেক্ষেত্রে সত্যি আবেগটা তোমাদের কমে গেছে, না আবেগ বহিঃপ্রকাশ যাদের কাছে করছো সেই মানুষটা কমে গেছে? মানে উজাড় করে সবটা বলার মানুষটা কমিয়ে দিয়েছো, কোনটা? আমার মনে হয় আমার আবেগ কমেছে। আবেগ যদি মানে আমি তো অভিনয় করি, অভিনেতা, বলছে যখন আবেগ জেনারেট করতে চাই, এখনো তো পারছি করতে, মানে যা যা আবেগ রিকোয়ার্ড, মানে আবেগ প্রকাশটাই তো আমাদের কাজ, সেইটা তো করতে খানিকটা হলেও পারছি, তাহলে বলতে পারি না যে আবেগ কমে গেছে। তুমি বলতে পারো যে জীবনে আবেগ প্রকাশ, সেটা আমার কাছের লোকেরা বলতে পারবে যে আমি 10 বছর আগে কিরকম করতাম, সেটা আমি মানে নো ওয়ান টু জাজ মাই সেলফ, আমি চাইও না সেটা। তোমরা দুজন অনির্বাণদা উত্তর দিলে? না, আমার আবেগ আছে, আবেগ একদম এই কথাই, আবেগ না থাকলে মানে সত্যি আবেগটা আছে, অভিনেতা বলেই হয়তো আছে, এবং রেগুলার অভিনয় করি বলেই হয়তো আছে, মরেনি। আর তোমার অন্য অপশনটা হচ্ছে আবেগের মানুষ কমিয়ে দিয়েছো কি? হ্যাঁ, কখনো কখনো সেইভাবেও ডিল করে দেখার চেষ্টা করেছি, কিন্তু ওতে কোনো সমাধান নেই, বুঝতে পেরেছো? এই আমরা একটা নাটক করতাম জনপদ ছাত্রের, বেরোবার পথ নেই, নো এক্সিট নাটকটার নাম, আমরা বেরোবার পথ নেই। আমাদের এরকম ব্যাপারটা হচ্ছে জীবন হচ্ছে এমন একটা মেজ যেখান থেকে বেরোবার কোনো পথ নেই, মৃত্যুর সাথে। আমার আবেগ কমেনি, বিভিন্ন সময় অনেক কিছু মনে হয়, কিন্তু বুঝতে পারি আর কি যে একটু কথা কমে গেছে, আর আবেগ চ্যানেলাইজ করার অন্য মাধ্যম আমি খুঁজে নিয়েছি। বেশ, তোমাদের সিনেমা যে মাধ্যমে আসছে সেই মাধ্যমের জন্য, সেই মাধ্যমের দর্শকদের যদি একবার ডেকে দাও। আর প্রশ্ন নেই। সিনেমা আসছে বড় পর্দায় 14 জুন, আমাদের সকলের ছবি, আপনারা দেখতে আসুন, আমাদের খুব ভালো লাগবে। আর আচ্ছা, এই এত কিন্তু এই সব জটিলতা নেই, একদম সহজ গল্প, গান বাজনা মারপিট, মানে নানান রকম, হ্যাঁ, দিন রাত রং, অনেক কিছু নিয়ে একদম, মানে আমরা যেটাকে কমার্শিয়াল ছবি বলি, সেই রকম ছবি আমাদের অথৈ। যারা আপনারা নাটক দেখেছেন, আপনাদের মধ্যে অনেকে তারা ইতিমধ্যেই জানেন অথৈ কি, অথৈ কিরকম। ছবিতে একটা অন্য মাধ্যমের স্পর্শ দিয়ে অথৈয়ের গল্প বলার চেষ্টা, আসবেন, আমার খুব ভালো লাগবে। আসুন 14 জুন। 14 জুন আমাদের ছবি অথৈ রিলিজ করছে, এটা কমিউনিটি ওয়াচ, বড় পর্দায় রিলিজ হচ্ছে, দল বেঁধে আসুন, এটাই চাই। এনিওয়ে, এখন ওর জীবন থেকে সমস্ত আদর্শ ভ্যানিশ, এবার ওর ভেতরের পশুটা বেরোবে, যাকে কেউ দেখেনি।
টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ এন্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার এন্ড শেয়ার চ্যাট পেজ।